আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার সমস্যা দীর্ঘায়িত হলে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা প্রধানমন্ত্রীর। ডব্লিউইএফ ভার্চুয়াল সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়ালো। নতুন 7 জন সহ মৃত্যু হয়েছে 127 জনের। ভিআইপিদের জন্য হাসপাতাল হচ্ছে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার উপসর্গে চাঁদপুর ও চুয়াডাঙ্গায় 3 নারীর মৃত্যু। গাজীপুর ও কিশোরগঞ্জে চিকিৎসক, নার্স সহ আরও 58 জন শনাক্ত। কুড়িগ্রামে ভ্যান চালকের বাড়ি থেকে 31 বস্তা সরকারি চাল উদ্ধার। ত্রাণে অনিয়মের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ। বাজারের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৃষ্ট সংকটের সমন্বিত মোকাবেলায় দায়িত্বশীলতা ও অংশীদারিত্বমূলক মনোভাবের ওপর গুরুত্ব আরোপ করে বিশ্ব নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট 5টি বিষয় মনোযোগের জন্য তুলে ধরেন শেখ হাসিনা। সংকট লম্বা হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-19-এর প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় এনহ্যান্সিং রিজিওনাল কোঅপারেশন ইন সাউথ এশিয়া টু কমব্যাট কোভিড-19 রিলেটেড ইম্প্যাক্ট অন ইটস ইকোনমিক্স শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ। সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব সম্ভবত গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। সুতরাং সবাই একযোগে সংকটের মোকাবেলা করা দরকার। As the world goes through such a complex scenario that is also risking South Asian economies. So, we need a meaningful global strategy to share the burden and responsibilities. During this pandemic, we have effectively used some of the digital tools and technologies like artificial intelligence and mobile phones to trace infections. To better prepare for the future, we can first develop innovative solutions in various sectors. প্রধানমন্ত্রী বলেন, করোনা এরই মধ্যে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থনীতি, ব্যবসা ও সমাজকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। অর্থপূর্ণ বৈশ্বিক কৌশল ও পরিকল্পনা গ্রহণের 5টি বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। The world will need new thinking on human well-being, tackling inequality, supporting poor, and getting back our economies to pre-COVID levels. We need robust global leadership from G7, G20, and OECD. UN-led multilateral systems should step forward. I must commend Professor Schwab for identifying infectious diseases as a key risk in the 2020 Global Risk Report. So, the forum and event should mobilize and lead governments and global business on focused policy discourse. I would be happy to join any such initiative. We are already witnessing transformation in global business, work and manufacturing. In post-COVID times, new norms, standards, and practices will emerge. We have already seen many global brands within supply chains are not acting responsibly. So, we need to devise strategies and practical support measures so that countries like Bangladesh can adapt. Migrant workers are passing very difficult situation, including joblessness. করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বাংলাদেশের সংকটের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, সংকট মোকাবেলায় বিভিন্ন খাতে 11.6 বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল এই সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি বর্টস ব্র্যান্ডে।
করোনা ভাইরাস পরিস্থিতি এবং সংকট থেকে উত্তরণের উপায় তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এবং WEF এর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কর্মসূচির প্রধান Poverty and রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। among করোনা আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। নতুন করে 414 জন শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আরও 2000 ডাক্তার ও 6000 নার্সকে নিয়োগ দেওয়া হবে। ভিআইপিদের জন্য কোনো হাসপাতাল হচ্ছে না বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশ্বের করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে দাবি করেন, ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। সবশেষ একদিনে আক্রান্ত মৃত্যুর তথ্যও তুলে ধরেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছে 414 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন। আরোগ্য লাভ করেছে 16 জন, মোট আরোগ্য লাভ করেছে 108 জন। কোনো হাসপাতালেই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। মন্ত্রী জানান, ভিআইপিদের জন্য বিশেষায়িত হাসপাতাল করার খবর সঠিক নয়। বিভিন্ন খবরের কাগজ এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি আরো আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না, যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারি নীতির বহির্ভূত। যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোভিড রোগীদের জন্য প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে, সেজন্য এমনি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। 22 এপ্রিল পর্যন্ত সারা দেশের বয়সভিত্তিক করোনার চিত্র তুলে ধরে বলা হয়, 1 থেকে 10 বছরের মধ্যে করোনা আক্রান্তের হার 3%, আর 11 থেকে 20 বছরের মধ্যে আক্রান্ত হচ্ছেন 8% মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত 21 থেকে 30 বছর বয়সীরা, আক্রান্তের হার 24%। 31 থেকে 40 বছর বয়সীদের আক্রান্তের সংখ্যা 22%। যাদের বয়স 41 থেকে 50 তাদের আক্রান্তের হার 18%। 51 থেকে 60 বছর বয়সীদের আক্রান্তের হার 15%, আর 60-এর বেশি বয়সীরা আক্রান্ত হচ্ছেন 10% হারে। 20 থেকে 30 বছরের মধ্যেই এখন পর্যন্ত সর্বাধিক 24% আক্রান্ত ব্যক্তি আছে। কাজেই আমি আবারও বলি, বারবার বলি যে আপনারা এই আমাদের যে তরুণ যুবক সমাজ, আপনারা ঘরে থাকুন, নিজেকে সুরক্ষিত করুন এবং অন্যকেও সুরক্ষিত রাখতে উদ্বুদ্ধ করুন। আপনারা ঘরের বাইরে যাবেন না। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, নতুন করে খুলনা বিভাগের আরও 3টি জেলা করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে 58টি জেলা করোনা আক্রান্ত হলো, আর 123 জনকে নেয় এখন আইসোলেশনে আছেন 995 জন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর ও চুয়াডাঙ্গায় 3 নারী মারা গেছেন। এদিকে গাজীপুরে নতুন করে চিকিৎসক, নার্স সহ 48 জন, কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও 10 জন, মানিকগঞ্জে 2 চিকিৎসক, চট্টগ্রামে 1 ডাক্তার সহ 3 জন, বগুড়ায় 7, জয়পুরহাটে 4 জন, মৌলভীবাজারে পুলিশ সদস্য সহ 2 এবং ফরিদপুর ও মাগুরায় 2 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সন্দেহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বুধবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি গ্রামে মারা গেছেন আরেক নারী। এ ঘটনায় তার বাড়িসহ আশেপাশের 5টি বাড়ি লকডাউন করেছে পুলিশ। গাজীপুরে আরও 48 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 317 জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিক রয়েছেন।
বগুড়ায় 7 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে 13 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন। গত 2 দিনে 7 চিকিৎসক সহ মোট 22 জনের করোনা পজিটিভ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চরম আতঙ্ক বিরাজ করছে। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68 জনে, মারা গেছে 2 জন। মানিকগঞ্জে 2 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই 2 জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। জেলায় আক্রান্তের সংখ্যা মোট 10 জন। এদিকে চট্টগ্রামে নতুন করে এক ডাক্তার সহ 3 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন 5 জন। জয়পুরহাটে নতুন করে আরও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সন্দেহে আইসোলেশনে আছে 22 জন। মোট কোয়ারেন্টিনে আছে 512 জন। নতুন করে হোম কোয়ারেন্টিনে 52 জন, জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেলিম মিয়া। মৌলভীবাজারে এক পুলিশ সদস্য ও এক নারীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। পুলিশ সদস্য আইসোলেশনে আর ওই নারী নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। পটুয়াখালীতে আরও 13 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 1 জন চিকিৎসক, 3 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ফেরা কক্সবাজারের মাছ ব্যবসায়ী আবুল কালামের দেহে করোনা শনাক্ত হওয়ায় বাড়ির 6 সদস্যকে হোম কোয়ারেন্টিনে এবং তার টেকপাড়ার বসতবাড়ি ও আশপাশ লকডাউন করেছে প্রশাসন। মাগুরা ও ফরিদপুরে আরও 2 জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে বুধবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া 36 বছর বয়সী ইদ্রিস আলী করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিন। এদিকে একই এলাকায় 1 জন আক্রান্ত ও 1 জনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা লকডাউনের দাবি জানিয়েছে এলাকাবাসী। কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়াচরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও 10 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভৈরবে 4 স্বাস্থ্যকর্মী সহ 6 জন এবং কুলিয়াচরে 1 চিকিৎসক সহ 4 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়া 18 চিকিৎসকের নমুনা পরীক্ষায় সবার শরীরে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। এছাড়া ঢাকা ফেরত 8 জন সহ 12 জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রংপুরের কাউনিয়ায় সরকারি 2790 কেজি চাল সহ 1 ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রংপুরের রাজেন্দ্র বাজার থেকে সরকারি চাল সহ আটক করা হয় আশরাফুল আলম নামে 1 ইউপি সদস্যকে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে লুকিয়ে রেখেছিলেন তিনি। এদিকে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের নগরপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুল জলিলের বাড়ি থেকে 1550 কেজি চাল উদ্ধার করা হয়। এক ব্যবসায়ী তাকে এই চাল রাখতে দিয়েছেন বলে দাবি করেছেন ভ্যান চালক। অন্যদিকে ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে। পৌরসভার রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে হতদরিদ্ররা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোজার সময় ঘরে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বাংলা ভিশনে একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। আমরা যেন সারা দেশের লোকদেরকে অনুরোধ করে বুঝাইতে চাই, আপনারা মেহরবানি করে ঘরে বসে তারাবির নামাজ পড়েন, আর সীমিত আকারে মসজিদে খতম তারাবি হোক, এতে আমাদের কোনো আপত্তি। করোনা মহামারীতে বিশ্বের দেশে দেশে মৃতের সংখ্যা 1,87,000, আক্রান্ত 26,77,000-এর উপরে। এদিকে যুক্তরাজ্যে সদ্য উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় বৃহস্পতিবার। করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 641 জন মারা গেছেন। বুধবার 24 ঘন্টায় মারা যান 2,500-এর বেশি। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে 48,300 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত 8.5 লাখের বেশি। ইউরোপে করোনায় মৃত্যুর মিছিল কিছুটা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবারের কয়েক ঘন্টায় স্পেনে মারা গেছে 440 জন, জার্মানিতে 39 জন, ইতালিতে 464 জন মারা গেছেন। ফ্রান্সে বুধবার 544 জন মারা গেছে। যুক্তরাজ্যে আরও 638 জন সহ মৃতের সংখ্যা 18,738 জনে দাঁড়িয়েছে। চীনে নতুন করে 10 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আবারও করোনা বিস্তারের জন্য চীনে ফেরত যাওয়া প্রবাসীদের দিকে ইঙ্গিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্য টানা 8 দিনের মধ্যে কেউ মারা না যাওয়ার দৃষ্টান্ত তৈরি হয়েছে
হচ্ছে চীনে। এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা টিকা মানবদেহে প্রয়োগ শুরু হবে আজ। পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে এই বছরের সেপ্টেম্বরের মধ্যে 10 লাখের বেশি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছেন গবেষকরা। প্রকল্পটির সফল বাস্তবায়নে অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য 24 মিলিয়ন ও ইম্পেরিয়াল কলেজের জন্য $27 মিলিয়ন বরাদ্দ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। দর্শক, যুক্তরাজ্যে সদ্য উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে আজ। এই বিষয়ে জানতে কথা বলছি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডাক্তার মঞ্জু শওকতের সাথে। ডাক্তার মঞ্জুর, করোনা টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের সবশেষ অগ্রগতি এবং সম্ভাবনা সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ রৌনক, আপনাকে এবং বাংলা ভিশনকে এই করোনা ভাইরাসের লেটেস্ট ডেভেলপমেন্ট, ভ্যাকসিনের লেটেস্ট ডেভেলপমেন্ট নিয়ে জানানোর জন্য। করোনা ভাইরাস অবশ্যই সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে সারা বিশ্বে, এবং যে খবরটির জন্য সবাই তাকিয়ে আছে কবে ভ্যাকসিন আবিষ্কৃত হবে। তার কারণ হচ্ছে যে কেউ যদি করোনা ইনফেক্টেড হয়, তার দেহে যে ইমিউনিটি ডেভেলপ করে সেটা পার্মানেন্ট ইমিউনিটি ডেভেলপ করে না, যে কারণে ভ্যাকসিনের খুব প্রয়োজন হয়ে পড়েছে। ব্রিটেনের দুটো ইউনিভার্সিটি অলরেডি কেম ইন ফোরফ্রন্ট। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজ, এই দুটো ইউনিভার্সিটি করোনা ভ্যাকসিন ডেভেলপের জন্য যথেষ্ট এগিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি আজকে থেকে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল স্টার্ট করেছে, এবং প্রথম পর্যায়ে তারা 500 জনকে হিউম্যান ট্রায়ালের করবে। তারপরে হচ্ছে যখন এই লেভেলটা সাকসেস হবে, তখন জুন থেকে আরেকটা স্টেজ, আরো লার্জার নাম্বার অফ পেশেন্ট হেলথ ভলেন্টিয়ার নিয়ে করোনা ভাইরাস ট্রায়াল করা হবে। আর ইম্পেরিয়াল কলেজের যে ট্রায়ালটি শুরু হয়েছে অলরেডি বিগিনিং অফ ফেব্রুয়ারি at Imperial at our center in Hammersmith Hospital, we have started this trial. আমরা এখন অ্যানিমেল লেভেলের ট্রায়ালটা শেষ হয়েছে। উই আর রিক্রুটিং হেলদি ভলেন্টিয়ার্স, এবং জুন মাস থেকে একটু লার্জার আকারে আপনার হিউম্যান ট্রায়াল শুরু হবে। তো যেটি আশার বাণী হচ্ছে যে হোপফুল সায়েন্টিস্ট যারা এটার সাথে ভ্যাকসিন ডেভেলপমেন্টে যারা ইনভলভ আছে, তারা হোপফুল যে 80% সাকসেস রেট হবে এই ভ্যাকসিনের। এবং যেহেতু একটি নতুন ভাইরাস, এবং নর্মালি 12 থেকে 18 মাস, 15 থেকে 18 মাস লাগে এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট, দে হ্যাভ টেকেন সাম ট্রিমেন্ডাস সাকসেস এন্ড ট্রিমেন্ডাস প্রোগ্রেস। এবং আশা করি এই বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এবং অথবা অক্টোবরের শেষ নাগাদ ভ্যাকসিন অ্যাভেলেবল হবে ফর দ্য ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচার। সো রিসার্চ এবং ট্রায়াল আশা করি সেপ্টেম্বরের শেষ হবে। তবে আমার যেটা ওয়ারি হচ্ছে, ধরেন বাংলাদেশ একটু করোনা এফেক্টেড কান্ট্রি হিউজলি, এবং বাংলাদেশের মতো সরকার যারা আছে, ইট ইজ দ্য হাই টাইম টু কোলাবোরেট উইথ ওয়ান অফ দিস ইনস্টিটিউট। আই থিংক প্রবাবলি দেন বাংলাদেশ হ্যাজ গট ফ্যান্টাস্টিক। ধন্যবাদ ডাক্তার মঞ্জু শওকত। আমরা দ্রুত এর সফলতা কামনা করছি। দর্শক, লন্ডনের ডাক্তার মঞ্জু শওকতের কাছ থেকে করোনা টিকার অগ্রগতি সম্পর্কে শুনছিলাম। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদত হোসাইনের। বৃহস্পতিবার রাজধানী নিকুঞ্জ 1 নং মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। দুর্দিনে যে অল্প কিছু মানুষ জাতিকে পথ দেখান, তাদের একজন ছিলেন ডক্টর সাদত হোসাইন। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, মূল্যায়ন বিশিষ্টজনদের। এখন আদর্শ, নীতি আদর্শ থেকে কোথায় যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আপনার কৌশল, এবং সেই কৌশলের মধ্যে আবার নীতি আদর্শের রং ঢংও চাপিয়ে দেওয়া হচ্ছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব, পিএসসির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর সাদত হোসাইন। সততা ও ন্যায়নিষ্ঠেই ছিল তার আজীবন কর্মস্পৃহার মূল মন্ত্র। রাজনৈতিক লেজুর বৃত্তি না করেও সরকারি যে কজন উচ্চপদস্থ কর্মকর্তা চারিত্রিক দৃঢ়তা ও সততার সাথে কাজ করেছেন, তাদের অন্যতম তিনি। ডক্টর সাদত হোসাইন 2002 থেকে 2005 পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব, আর 2007 থেকে 11 সাল পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ সব পদে। তিনি নিয়মিত পত্রিকায় কলাম লিখেছেন বই, অংশ নিয়েছেন বিভিন্ন টক শোতে। গণমাধ্যমে ডক্টর সাদত হয়ে ওঠেন পরিচিত মুখ। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যুক্ত ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে। 1969 সালে সিভিল সার্ভিস অব পাকিস্তান সিএসপিতে যোগ দেয়া এই কর্মকর্তার জন্ম 1946 সালে নোয়াখালীতে।
বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর সাদত হুসাইন। বৃহস্পতিবার নামাজে জানাজার পর গার্ড অব অনার দেয়া হয় জাতির এই সূর্য সন্তানকে। একদম সত্যর পথের একজন সৈনিক ছিলেন, কখনো সত্য কথা বলতে কখনো পিছপা হতেন না, কাউকে পছন্দ অপছন্দ জীবনে কোনোদিন দেখেননি। আমাদের সবার একটা শিক্ষা হবে আমরা যেন ওনার মতো নিজেকে গড়ে তুলতে পারি, তাহলে দেশে ও জাতির কল্যাণ হবে। মানুষের সাথে যে বিহেভিয়ার এবং সত্যের জন্য যে লড়াই করা, এরকম অফিসার আসলে আমরা খুব কম দেখেছি এবং এরকম অফিসার আমরা আশা করি যে আমাদের এই সার্ভিসে আরও হয়তো আসবে, কিন্তু স্যারের মতো এরকম আসে কিনা আমার সন্দেহ হয়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আপনাদের জন্য দেশের জন্য যা পেরেছেন করেছেন সেটা আপনারা জানেন। ডক্টর সাদত যেখানে কাজ করেছেন, পরিবর্তন আনার চেষ্টা করেছেন সেখানেই। অনেক সামাজিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন তিনি। কিছু মানুষ থাকেন যারা সংখ্যায় খুব বেশি হন না, তারা যখন চলে যান সমাজটি কিন্তু দরিদ্র হয়। ডক্টর সাদত হোসেন তেমনি একজন মানুষ ছিলেন। তার চাকরি জীবন, উনি সেক্রেটারি ছিলেন, কতগুলো প্রশাসনিক পদ ছিলেন, কীভাবে চালাতেন, এগুলো যদি আমরা একটু অনুকরণ করি, অবশ্যই এটা তো আমাদের নিজের জন্য যেমন মঙ্গল হবে, আমাদের দেশের জন্যও তো সার্বিকভাবে মঙ্গল হবে আর কি। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও সব শ্রেণী পেশার মানুষের এত কাছাকাছি আসতে পারার অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন ডক্টর সাদত হুসাইন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শেরপুরের ঝিনাইগাতিতে ভিক্ষার 10,000 টাকা করোনায় কর্মহীনদের সহায়তা তহবিলে দান করে মহত্বের দৃষ্টান্ত সৃষ্টিকারী ভিক্ষুক নাজিম উদ্দিন ঘর পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। একটি দোকান ও আজীবন চিকিৎসা সুবিধাও পাচ্ছেন তিনি। শেরপুর প্রতিনিধি হাকিম হীরার রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের ভিক্ষুক নাজিম উদ্দিন জীবনের 80টি বছর পার করেছেন দুঃখ কষ্ট নিয়ে। গত 3 বছর ধরে কাটছে ভিক্ষা করে। করোনার কঠিন এ সময়ে কষ্টের জমানো 10,000 টাকা কর্মহীনদের জন্য দান করেন নাজিম উদ্দিন। 3 বছর যাওয়ার ধরে ভিক্ষা করে আমি 10,000 টাকা আনামত করছি। এখানকার আমার ঘরটা ভাঙি গেছে, আমি এখানকার ঘর সেলা করলাম না। বুড়া মানুষ কখন করতে মরে যাই গিয়ে ভাত নিয়ে আহে, ওই ভাতগুলা নিয়ে আহে পোলা মধ্যে খাওয়া এবং নিজেও খা। আর ওই ভাত নিয়ে তো বেশি করে ওই ভাতই কিন্তু ওই যে হুগাইয়া ওই যে বাংলা মাঝে ভাজে খা, আর চলা খুব কঠিন। এর জন্য আমরা এলাকাবাসী সবাই গর্বিত। গড় দিব তখন আমিও কলাম, বলে ভাই 10,000 টাকা তো খাম বানানি হবো না, তুমি এই টাকা দিত গড় দিয়ে হওয়া না। তখন এরই মধ্যে এই যে করোনা ভাইরাস দেশের মধ্যে দুর্ঘটনা হলো, তখনকার বাইক লোকগুলো আমি তো গরিবই, ভিক্ষা করে খাইলেও 10 জনের যখনকার অগতি, আমি এই টাকা 10,000 তিয়ান্নু সাহেবের কাছে দিয়ে তারপর আমি ওর সহযোগিতা করুন, আর শেখ হাসিনার পাশে যেন আমি দাঁড়াইতে পারি। সহযোগিতা করার জন্য আসলে বৃত্তশালী হওয়ার দরকার আছে, এটা এরকম না। আমরা যার অবস্থান থেকে যার সামর্থ্য অনুযায়ী করতে পারি। আমাদের নজিম উদ্দিন বর্তমান সমাজ ব্যবস্থাকে উনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদিচ্ছাই যথেষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর দপ্তরেরও। এরপরই জেলা প্রশাসক সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার হাতে তুলে দেন 20,000 টাকা। জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে জমি দেওয়ার কথাও। পৃথিবীতে এখনো আসলে এই ধরনের মহৎপ্রাণ মানুষ আছে জন্য পৃথিবীটা এত সুন্দর। বিশেষ করে শেরপুরের মানুষ, আমরা তার প্রতি আজীবন ঋণী থেকে গেলাম। করোনা মোকাবেলার এ সময়ে নিজামুদ্দিনের দৃষ্টান্ত অনুকরণীয় হতে পারে অনেকের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব রয়েছেন বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় সাফল্য পাচ্ছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স করেন ওবায়দুল কাদের। গরিব অসহায় মানুষকে প্রোটেকশন দেওয়া একটা ব্যাটল, আরেকটা ব্যাটল হচ্ছে আমাদের করোনাকে মোকাবিলা করা। এই দুটি যুদ্ধ, এই দুটি লড়াই আমরা লড়ে যাচ্ছি। ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার সৎ এবং পরিচ্ছন্ন নেতৃত্বে আমরা ডাইনামিক লিডারশিপে আমরা আজকে যে করোনা প্রতিরোধের লড়াইয়ের
আজকে আমরা নেমেছি। এই লড়াইয়ে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টাকাওয়ালা বড়লোকদের করোনা চিকিৎসায় স্পেশাল হাসপাতাল তৈরি সংবিধান পরিপন্থী। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা করেনি সরকার। বৃহস্পতিবার সকালে তিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের সিরাজদি খানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলীর সোপুর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। আজকে আমরা শুনতে পাচ্ছি টাকাওয়ালা লোক, বড় লোক, তাদের জন্য স্পেশাল হাসপাতাল বানানো হচ্ছে। যদি করোনা হয় তাহলে সেখানে যাবে, কিন্তু গরিব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য, তাদের জন্য কোনো ব্যবস্থা সরকার করেননি। এটা সংবিধান পরিপন্থী কাজ সরকার করছেন, যে একই দেশের মধ্যে যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য প্রণোদনা, যা কিছু হচ্ছে সব বড় লোকদের জন্য। আর গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ওরা মরে যাক, ওরা রাস্তার মধ্যে লাশ থাকুক, এইটা হচ্ছে এই সরকারের নীতি। সরকারের নানা পদক্ষেপের মধ্যেও রাজধানীতে ব্যক্তিগত যান চলাচল বেড়েই চলেছে। সকাল থেকেই ঢাকার রাজপথে প্রচুর হালকা ও ব্যক্তিগত যানবাহন চলতে থাকে। রাস্তায় অযথা ঘোরাফেরা এবং বিভিন্ন অজুহাতে বের না হতে পান্থপথ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর একটি দল। তারা প্রতিটি গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জানতে চান। প্রয়োজনীয় কাজে বের না হলে কাউকে যেতে দেয়নি সেনাবাহিনী। এ সময় রাস্তায় অযথা ঘোরাফেরা করায় কয়েকজনকে দাঁড় করিয়ে রাখা হয়। আর বের হবে না মর্মে মুচলেকা দেওয়ার পর তাদের পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হয়। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। যাত্রাবাড়ি এলাকায় প্রচুর রিকশা ও সিএনজি চলেছে সকাল থেকে। এমন একটা প্রেক্ষাপট যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, তারপরও অলি গলির চোরা পথ দিয়ে অটোরিকশাগুলো ঢোকার চেষ্টা করে, ওইটা আমরা প্রতিহত করার চেষ্টা করতেছি এবং সাধারণ মানুষকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি বারবারই, কিন্তু তারাই কোনোভাবেই বুঝতে পারতেছে না। এই সচেতনতা তো নিজেকে নিতে হবে। করোনায় লকডাউন পরিস্থিতিতে কৃষিতে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মাসের মধ্যে হাওরের 4.5 লাখ হেক্টর জমির সব ধান কেটে ফেলা। উৎপাদন অব্যাহত রাখতে কৃষি খাতে ঘোষিত প্রণোদনা প্রান্তিক কৃষকদের কাছে ব্যাংকের মাধ্যমে সরাসরি পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী এবার হাওরে ধান আবাদ হয়েছে 4,45,000 হেক্টর জমিতে। এই ধান কাটতে প্রয়োজন হবে 84,000 কৃষি শ্রমিকের। হাওরের 7 জেলায় পাওয়া যাবে এর মাত্র 18%। প্রতিবারের মতো বাকি 65 থেকে 67,000 শ্রমিক আনতে হবে বাইরে থেকে। সব শ্রমিক মিলে এই ধান কাটতে সময় লাগবে 20 থেকে 25 দিন। লকডাউনে শ্রমিক সংকটের কারণে সময় মতো ধান ঘরে তুলতে পারবেন কিনা সেই সংশয়ে কৃষকরা। এই সমস্ত গ্রামের মানুষ ভাবতেছে কি যে আমরা এই খামলা কোথা থেকে পাবো, কিভাবে খেটে আনবো। এখন তো আমার হাতে টাকাই নেই, আমি কি করে আসে জমি কাটতে আনবো। ধান কাটার মেশিনটা দিলে আমাদের খুব উপকার হইলো। আগামী মাসের শুরুতে হাওরে বন্যার পূর্বাভাসের দরুন সর্বোচ্চ গুরুত্ব ও শক্তি দিয়ে এই মাসের মধ্যে অবশ্যই সব ধান কেটে ফেলতে বলছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি 30 এপ্রিলের মধ্যে সব কেটে ফেলতে পারলে হয়তো আমরা নিরাপদে থাকতে পারবো, কিন্তু হাওড় অঞ্চলে এবছর পানি নেমেছে দেরিতে, যে কারণে কিছু অংশে, বিশেষ করে নিচু অংশে ধান লাগাতে একটু দেরি হয়েছে। সময় মতো ঠিক মতো পাকবে কিনা সেটা সন্দেহজনক, বাট পাকার উপযুক্ত হলেই যেন কেটে ফেলা হয়। ধান কাটা শ্রমিকদের জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে এই মুহূর্তে তারা যাতে নিরাপদে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারে তার সুবন্দোবস্ত করা। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তারা মাঠে ঘাটে যখন ধান কাটবে তখন যেন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাটি নিশ্চিত করা যায়। লকডাউনে অন্যান্য খাতের মতো কৃষিখাতের কার্যক্রম বন্ধ হয়ে না গেলেও এরই মধ্যে সবজি সহ উৎপাদিত পণ্যের মূল্য না পাওয়া, সার, বীজ, ডিজেলের সরবরাহ ঘাটতি সহ দাম বৃদ্ধির নানা সমস্যা মোকাবেলা করছেন কৃষকরা। করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষিখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে 4% সুদে ঋণ পাবেন কৃষকরা। তবে 5,000 কোটি টাকার এই ঋণ সহায়তা পাবেন মৌসুম ভিত্তিক ফুল, ফল, মৎস্য, পোল্ট্রি, ডেইরি ও প্রাণী সম্পদ খাতের চাষিরা। আর কৃষক ছাড়া যেসব উদ্যোক্তা কৃষিপণ্য কিনে সরাসরি বিক্রি করেন তারাও এই তহবিল থেকে ঋণ সুবিধা পাবেন। তবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশেষজ্ঞরা প্রান্তিক কৃষকদের সরাসরি নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
এই কৃষকদের প্রণোদনার জন্য 5,000 কোটি টাকার যে কৃষি ঋণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেটি যাতে কৃষকরা এই মুহূর্তেই পেতে পারে এবং কাজে লাগাতে পারে, তার জন্যে যাদের খেলাপি ঋণ আছে অথবা যাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস আছে, সেগুলোকে অন্তত এই মুহূর্তে স্থগিত রেখে তাদের নতুন করে কৃষি ঋণ পাওয়ার ব্যবস্থাটিকে সুগম করে তুলতে হবে। কৃষি ব্যবস্থাতে সরকার প্রণোদনা দিচ্ছেন, এই প্রণোদনাটা যেন একেবারে প্রান্তিক চাষী তাদের কাছে যাতে পৌঁছায় এবং অ্যাকশন ওরিয়েন্টেড, মানে কি কাজের জন্য টাকা দেওয়া হচ্ছে। একটা টাকা আমি দিয়ে দিলাম, তিনি চাল ডাল কিনে খেয়ে ফেললেন, এটা যেন না হয়। কাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে সেই তালিকাটা স্বচ্ছ করতে হবে। তালিকাটা উপজেলা কৃষি অফিসার, ইউনিয়ন পর্যায়ে কৃষি অফিসারের দপ্তরে টাঙানো থাকবে, যাতে সবাই জানছে কারা টাকাটা পাচ্ছে। এই সংকট মুহূর্তে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে আরও জোরালো কার্যক্রমের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরের একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে মা ও 2 মেয়েকে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার আবদার গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী স্মৃতি আক্তার ফাতেমা, 2 মেয়ে নুরা আক্তার ও হাওরিন এবং প্রতিবন্ধী ছেলে সাদিল। ঘরের ভেতরে লাশ থাকার খবর পেয়ে পুলিশকে জানান স্বজনরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যার আগে মা ও 2 মেয়েকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার। ফাতেমার স্বামী কাজল 20 বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। শ্রীপুর উপজেলার আবদার গ্রামে বাড়ি করেছিলেন তিনি। সেই বাড়ির 2য় তলায় থাকত তার পরিবার। ফাতেমার নামে 35 বছরের এক ভদ্র মহিলা, তার 3 সন্তান সহ এখানে নৃশংসভাবে খুন হয়েছে। গলা কাটা তাদের প্রত্যেকের লাশ এবং মনে হচ্ছে যে তাদের মার্ডারের পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে। আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, আমরা খুঁজে পাবো আশা করি খুব শীঘ্রই। তবে টানা লকডাউনে বিপর্যস্ত ফ্রান্সের জনজীবন। এতে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ছোট বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী আর্থিক ক্ষতির মুখে প্রায় সবাই। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল আহমেদ দ্বীপ। লকডাউনের সুরক্ষায় থাকলেও হতাশায় কাটছে ফ্রান্সের জনজীবন। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই আয়ের সিংহভাগই দেশে পাঠিয়ে দেওয়ার ফলে নগদ অর্থ সংকটে পড়েছেন। প্রতিটা মানুষ তো বেতনের অপেক্ষায় থাকে, কাজ করে, বেতন পেলে দেশে টাকা পাঠায়, নিজে চলে। সেই জায়গার মধ্যে আজকে 2 মাস প্রতিটা মানুষ ঘরে বসা, কিন্তু টাকা তো আর দেশেও পাঠাইতে পারতেছে না, নিজে চলতেও কষ্ট হইতেছে। বৈধ বসবাস কিংবা কাজের সুযোগ থাকায় অনেকেই সরকারি নানান সুযোগ সুবিধা পাচ্ছেন। বৈধতা না থাকায় সরকারি সুযোগ থেকে বঞ্চিত অনেকেই। যারা এখানে অবৈধ, তাদের এখন বর্তমানে কোনো কাজ নাই, ঘরে বসে আছে এবং তাদের জন্য ব্যাপারটা খুব কষ্ট হয়ে গেছে। করোনা মহামারী থেকে স্বাভাবিক জীবনে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন সবাই। গেল 15 মার্চ থেকে ফ্রান্সের লকডাউন শুরু হয় 3য় দফায়। এই মেয়াদ বৃদ্ধি করা হয় আগামী 11 মে পর্যন্ত। ফলে 2 মাসের বেশি সময় ধরে ঘরবন্দি জনজীবন। 2 মাসের কাছাকাছি সময় ধরে আমরা কোয়ারেন্টাইনে আছি। বন্ধ আছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক এবং মানসিক দুশ্চিন্তায় আছি আমরা। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত ফ্রান্সে প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন 21,000-এরও বেশি মানুষ। দীর্ঘ সময় ধরে লকডাউনে জনজীবন অতিষ্ঠ। এখানকার নাগরিকেরা অপেক্ষা করছেন কবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ফয়সাল আহমেদ দ্বীপ, বাংলা ভিশন, প্যারিস, ফ্রান্স। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিরোধে পুলিশের পাশে দাঁড়িয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠিন এ সময়ে পুলিশের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিআইজি হাবিব রহমান বিপিএম এবং আকিজ গ্রুপের চেয়ারম্যান এসকে নাসিরউদ্দিন। চাঁদপুরের কচুয়ায় রোজা উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেনের পক্ষে এসব ত্রাণ বিতরণ করা হয়। সকালে হাসিমপুরে ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজে 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 4,500 পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফরিদপুরে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কুর পক্ষে 12টি ইউনিয়নের 2000 হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। ঈদ পর্যন্ত আরও খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে যুবদল নেতা পিঙ্কুর পক্ষ থেকে জানানো হয়। বাংলা ভিশন, আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বব্যাপী করোনার মহামারীর মধ্যে মুসলিম দেশগুলোর লোকজনকে এই প্রথম নানা বিধিনিষেধের মধ্যে পালন করতে হবে পবিত্র রমজানের সিয়াম। মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলমানরা তাকওয়া অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করে। কিন্তু অনাগত কাল থেকে চলে আসা মুসলমানদের এই ইবাদতে এবার ব্যত্যয় ঘটাতে চলেছে করোনার মহামারী। করোনার কারণে মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে রমজান মাসের রোজা পালন এবার স্বাভাবিক অবস্থার মধ্যে হচ্ছে না। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সামাজিক দূরত্ব নিশ্চিতে 144 ধারা জারি, জনসমাগম নিষিদ্ধ সহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এমনকি মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাতে জনসাধারণের অংশ নেওয়া নিষিদ্ধ রয়েছে এসব দেশে। আসন্ন রমজানেও এসব বিধিনিষেধ বলবৎ থাকবে। মিশরের সরকার রমজানের সব কার্যক্রম সহ একত্রে ইফতার নিষিদ্ধ করেছে। জর্ডান, ইরান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত মসজিদে জামাতে তারাবির নামাজ নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান মাসে বন্ধ থাকবে মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেমের আল আকসা মসজিদ। সৌদি আরবের অন্যান্য মসজিদে তারাবির নামাজ জামাতে পড়া নিষিদ্ধ থাকলেও মক্কার হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীতে স্বল্প পরিসরে জামাতে তারাবির নামাজ আদায় হবে। তবে সাধারণ জনগণ তাতে অংশ নিতে পারবেন না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত মসজিদে নববী প্রতি বছর রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেও করোনার কারণে এবছর তা বন্ধ থাকছে। রমজানে যুক্তরাজ্যের মসজিদগুলো থেকে ভিডিওতে পবিত্র কোরআনের পাঠ ও ইসলামী বক্তব্য লাইভ দেখানো হবে বলে জানানো হয়েছে। এশিয়ার দেশ পাকিস্তানে মসজিদে তারাবির জামাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনার কারণে জামাতে দাঁড়াতে হবে 6 ফুট দূরে দূরে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এবার ক্লেমন খেলার সংবাদ। করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো আইসিসি টেলিকনফারেন্স। অংশ নেন 12টি সদস্য ও 3টি সহযোগী দেশের প্রধান নির্বাহীরা। এই বিষয়ে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মিটিংটা ছিল এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে যে বিশ্বে বিরাজ করছে সেই আলোকে ক্রিকেট দেশগুলো যারা আইসিসির ফুল মেম্বার আছে এবং অ্যাসোসিয়েট মেম্বার আছে তাদের প্রতিনিধিরা এই মিটিংয়ে অংশগ্রহণ করে এবং বেসিক্যালি এটা ইনফরমেশন শেয়ারিং ছিল যে কোন দেশের কি অবস্থা এই বিষয়গুলোই সবাই সবার সাথে আমরা শেয়ার করি এবং অন্যান্য যে কিছু প্রাসঙ্গিক যে বিষয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়। যেহেতু টি-20 এই বছরই আসন্ন রয়েছে সে ব্যাপারে কথা তো আসেই, বাট সেটা হচ্ছে যে হোস্ট হিসেবে অস্ট্রেলিয়া তাদের যে বর্তমান পরিস্থিতি সেটা বোর্ডকে অবগত করেছে। এর বাইরে তেমন কিছু আলোচনা হয়নি। শুধু তো বাংলাদেশের সিরিজ বাতিল হয় না, এটা অন্যান্য দেশেরও সিরিজ বাতিল হয়েছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো কোনো ফেস টু ফেস মিটিং এ ডিটেইলস আলোচনা হবে, বাট সবাই আপডেটেড কার কোনটা বাতিল হয়েছে এই বিষয়গুলো মিটিং এ তুলে ধরা হয়েছে মূলত। সংবাদ শেষ করব বিআরপি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা সমস্যা দীর্ঘায়িত হলে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা প্রধানমন্ত্রীর। WEF ভার্চুয়াল সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছাড়ালো, নতুন 7 জন সহ মৃত্যু হয়েছে 127 জনের। ভিআইপিদের জন্য হাসপাতাল হচ্ছে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার উপসর্গে চাঁদপুর ও চুয়াডাঙ্গায় 3 নারীর মৃত্যু। গাজীপুর ও কিশোরগঞ্জে চিকিৎসক, নার্স সহ আরও 58 জন শনাক্ত। কুড়িগ্রামে ভ্যান চালকের বাড়ি থেকে 31 বস্তা সরকারি চাল উদ্ধার। ত্রাণে অনিয়মের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ। বাজারের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।